ভাবো তো একজন মানুষ যদি সিনেমা ফেরত দিতে দেরি করার জন্য $40 জরিমানা না দিত, তাহলে আজ হয়তো নেটফ্লিক্স নামে কিছু থাকতো না। হ্যাঁ, ঠিক শুনেছো, একটি জরিমানার রাগ, একটি গাড়ি ভ্রমণের আলাপ আর সামান্য সাহস বদলে দিয়েছে পুরো বিনোদন দুনিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এক ছোট কোম্পানি ডিভিডি ডাকযোগে পাঠানো থেকে শুরু করে আজকের দিনে হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং জায়ান্ট। আমি কথা বলছি নেটফ্লিক্সের। 1997 সালে রিড হেস্টিংস নামে এক ব্যক্তি ব্লকবাস্টার থেকে একটি সিনেমার ডিভিডি ফেরত দিতে দেরি করেন, আর সেই দেরির কারণে তাকে দিতে হয় $40 জরিমানা। এই লেট ফি তাকে এতটাই বিরক্ত করেছিল যে মাথায় আসে এক চিন্তা, মানুষ কেন লেট ফি এর জন্য কষ্ট করবে, যদি একটা সিস্টেম করা যেত যেখানে লেট ফি নেই। এই ভাবনায় তিনি শেয়ার করেন তার বন্ধু ও সহকর্মী মার্ক র্যান্ডলফের সাথে। তারা প্রতিদিন গাড়ি শেয়ার করে অফিসে যেতেন। সেই গাড়ির ভিতরে শুরু হয় আলোচনা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সিনেমা ভাড়া দেওয়ার নতুন পদ্ধতি দেয়া যায়। তারা প্রথমে বিভিন্ন আইডিয়া নিয়ে খেলা করলেন, অনলাইন বেচাকেনা, মিউজিক, সিডি, এমনকি টুথব্রাশ পর্যন্ত। শেষমেশ ফোকাস হলো সিনেমার ভিডিওতে, কারণ মানুষ সেটিতে বেশি আগ্রহ দেখাচ্ছিল। তাদের মাথায় প্রশ্ন ছিল, ডিভিডি যদি ডাকযোগে পাঠানো যায় তাহলে কি ভেঙে যাবে? তাই তারা একখানা সিডি নিয়ে খামে ভরে পোস্ট করলেন নিজেদের ঠিকানায়। আর যখন সেটা অক্ষত অবস্থায় ফিরে এলো, তখন তারা বুঝলো যে এটা কাজ করবে। 1998 সালে তারা চালু করে নেটফ্লিক্স ওয়েবসাইট। প্রথমে ব্যবসা ছিল সহজ, মানুষ ওয়েবসাইট থেকে অর্ডার করবে, ডাকযোগে ডিভিডি যাবে, দেখে আবার ফেরত দিবে। কিন্তু বড় সমস্যা ছিল, মানুষ তখনও লেট ফি এর ঝামেলায় অভ্যস্ত ছিল। তাই 1999 সালে তারা নেয় এক বিপ্লবী সিদ্ধান্ত, মাসিক সাবস্ক্রিপশন মডেল, যেখানে লেট ফি নেই, যত খুশি ভিডিও ভাড়া নাও, যতদিন খুশি রাখো। এই সিদ্ধান্ত নেটফ্লিক্সকে ভিন্ন করে তুলল। সালটা 2000। নেটফ্লিক্স তখনও ছোট। তারা ব্লকবাস্টারের কাছে যায় নিজের কোম্পানিকে মাত্র $50 মিলিয়ন বিক্রি করার প্রস্তাব নিয়ে, কিন্তু ব্লকবাস্টারের সিইও সেটাকে হাসি মুখে ফিরিয়ে দেয়। এটাকে ইতিহাসের সব থেকে বড় ভুল ধরা যায়। কয়েক বছরের মধ্যে নেটফ্লিক্স শেয়ার বাজারে আসে, সাবস্ক্রাইবার বাড়ে, আর ধীরে ধীরে তারা হয়ে ওঠে শক্তিশালী প্রতিযোগী। 2007 সালে নেটফ্লিক্স নেয় আরেক সাহসী পদক্ষেপ, তারা শুরু করে অনলাইন স্ট্রিমিং। তখনকার দিনে ইন্টারনেট ছিল খুব স্লো, কিন্তু তারা বিশ্বাস করতো যে ভবিষ্যৎ এখানেই। আর ঠিক এই সিদ্ধান্ত বদলে দিল পুরো খেলা। 2010 সালে তারা কানাডায় আন্তর্জাতিকভাবে শুরু করে, আর তারপরে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এশিয়াতে ছড়িয়ে পড়ে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা। তারপরে তারা বুঝতে পারলো অন্যের সিনেমা বা সিরিজ দেখালে চলবে না, তাদেরকে যদি টিকে থাকতে হয় তাহলে নিজেদের কিছু করা লাগবে। এটা উপলব্ধি করে নেটফ্লিক্স নিজের কন্টেন্ট তৈরি করা শুরু করলো। 2013 সালে তাদের প্রথম অরিজিনাল সিরিজ হাউস অফ কার্ডস রিলিজ হলো। এখান থেকে শুরু হলো নতুন কালচার। তারপরে একের পর এক সিরিজ তারা রিলিজ করা শুরু করলো, যা শুধু জনপ্রিয়ই হয়নি, বরং নেটফ্লিক্সকে বানিয়েছে এক সাংস্কৃতিক ট্রেন্ড সেন্টার। 2023 সাল থেকে নেটফ্লিক্স ডিভিডি বিক্রি করা বন্ধ করে দেয়। নেটফ্লিক্স শুধু সিনেমা এবং সিরিজেই থেমে থাকেনি, তারা মোবাইল গেম বা ভিডিও গেমের প্ল্যাটফর্মও তৈরি করেছে। ভাবা যায় যে নেটফ্লিক্স ছিল একটি বাচ্চা কোম্পানি, আজকে সেই নেটফ্লিক্সের সাবস্ক্রাইবারের সংখ্যা 270 মিলিয়নেরও বেশি। 190টিরও বেশি দেশে ছড়িয়ে আছে তাদের সেবা। আর তারা শুধু বিনোদন কোম্পানি নয়, বরং প্রযুক্তি আর ডেটা ব্যবহার করে পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছে। তার মানে নেটফ্লিক্স আমাদেরকে এইটাই শেখায় যে সঠিক পদক্ষেপ এবং প্রযুক্তি ব্যবহার করে আর বুদ্ধি খাটিয়ে সবকিছুই করা সম্ভব। তো আজকের মতো এখানেই, দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদেরকে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।